এই লেকচারে আমরা কাউন্টেবল আর আনকাউন্টেবল সাবসেট কাকে বলে সেটা শিখবো। কিছু এক্সাম্পলস দেখবো, আর যে রেজাল্ট গুলো প্রয়োজন হবে সেগুলো মেনশন করে যাব। এর চাইতে বেশি আমাদের প্রয়োজন নেই, তো যতটা প্রয়োজন ততটা করব আর কি। ওকে, তাহলে প্রথমত আমি একটা সেটকে ফাইনাইট সেট কখন বলবো? যদি সেটা এমটি সেট হয়, অথবা যদি এমটি সেট না হয়, তাহলে যদি আমি কোনো একটা পজিটিভ ইন্টিজার মানে ন্যাচারাল নাম্বার এন পেয়ে যাই, যাতে এই সেট 1 2 এটসেট্রা এন, এটার থেকে আমি যদি একটা বাইজেক্টিভ ম্যাপিং পেয়ে যাই টু এ, তাহলে আমি বলবো যে এটা একটা ফাইনাইট সেট। তাহলে এই ভাবে বলছি এই কারণে যাতে আমাদের লজিক্যালি কারেক্ট ওয়েতে আমরা ডেফিনিশন গুলো দিতে পারি। কিন্তু ইনটিউটিভলি আমরা ফাইনাইট সেট বলতে কি মিন করতে চাই, যে ওটার মধ্যে কয়েক সংখ্যক এলিমেন্ট আছে যেটা গোনা যাচ্ছে আর কি। ধরো 50টা এলিমেন্ট আছে, বা 10টা এলিমেন্ট আছে, বা সামথিং লাইক দ্যাট। তাহলে যদি 50টা এলিমেন্ট থাকে, তাহলে দেখো যে আমি যদি 1 2 3 4 করে 50 অব্দি নিই, আর এই সেটটা যদি কনসিডার করি, তাহলে সেখান থেকে আমি ক্যাপিটাল এতে ধরো 50টা এলিমেন্ট আছে, তাহলে আমি এখানে একটা বাইজেক্টিভ ম্যাপিং ডিফাইন করে দিতে পারবো। বাইজেক্টিভ ম্যাপিং বলতে কি বোঝায়, যে সেটা ইনজেক্টিভ হতে হয়, মানে তোমার দুটো আলাদা আলাদা জিনিস এক জায়গায় যাবে না। আর ওটা সাবজেক্টিভ হতে হয়, তার মানে এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য অন্তত একটা এলিমেন্ট এখানে পেতে হয়, যেটা ওই এলিমেন্টে গিয়ে ম্যাপড হবে। তাহলে এরকম বাইজেক্টিভ ম্যাপিং কেন আমরা পেয়ে যাব? যে ধরো এখানে 50টা এলিমেন্ট আছে, তাহলে ওদেরকে পরপর ধরো লিখে ফেললে কোনো এক ভাবে, তো সেই লেখাটাই আসলে এই বাইজেকশনটা দেয়। তো ধরো A1 A2 ইত্যাদি A50 এরকম করে লিখেছো, বা এক্স করেই বলো না হয়, তাহলে এর এলিমেন্ট গুলো হলো x1 x2 ইত্যাদি x50। তাহলে তুমি বলতে চাইছো যে একটা বাইজেক্টিভ ম্যাপিং থাকবে। খুব সহজভাবে যেটা ডিফাইন করে দিতে পারো, 1 is going to x1, 2 is going to x2, 3 is going to x3 and so on, 50 is going to x50। এরকম একটা তুমি ম্যাপিংটা পেয়ে যাচ্ছ। এটাই যে একমাত্র ম্যাপিং তা তো নয়। তুমি ঠিক ধরো তার উল্টোটাই করতে পারতে। তুমি যদি 1 কে x50 তে পাঠাতে, আর 2টাকে x49-এ পাঠাতে, 3টাকে x48-এ পাঠাতে, ইত্যাদি করে উল্টো দিক দিয়ে গেলে, আর 50টাকে x1-এ পাঠালে, তাহলে তো আরেকটা পেয়ে যাচ্ছ। সুতরাং এই ডেফিনিশনের মধ্যে কোথাও বলছে না যে একটি মাত্র বাইজেকশন পাওয়া যাবে, বলছে যে যদি একটা বাইজেকশন পাওয়া যায় অন্তত এরকম একটা সেট থেকে, তাহলে আমরা ওটাকে ফাইনাইট সেট বলবো। ফাইনাইট সেট কন্টেনিং n এলিমেন্টস, এটা বলবো যদি আমার এই সেট 1 2 এটসেট্রা n থেকে ক্যাপিটাল এ তে একটা বাইজেক্টিভ ম্যাপিং পাই। অথবা যদি এটা এমটি সেট হয়। এমটি সেট হলে এমটি সেটে তো কোনো ম্যাপিং ডিফাইন করা যায় না, সেজন্য সেটাকে আমায় আলাদা করে বলতে হয়। তাহলে এরকম যদি পেরে যাই, তাহলে সেটাকে ফাইনাইট সেট বলবো। আর যদি কখনো না পারি, মানে কোন একটা সেট যদি হয় যার জন্য এরকম কোনো এনই না পাওয়া যায়, যার জন্য এরকম একটা বাইজেক্টিভ ম্যাপিং পাবো, তাহলে সেই সেটটাকে নট ফাইনাইট সেট, যেটা সেটাকে ইনফাইনাইট সেট বলবো। অলরেডি টার্মটা তোমরা আগেও জেনে গেছো, কিন্তু আমরা এখানে স্পষ্ট করে আবার করে বলছি আর কি। তাহলে ইনফাইনাইট সেট আবার দু রকমের হয়। একটা হচ্ছে যেটার সাথে তোমার সেট অফ পজিটিভ ইন্টিজার্স বা ন্যাচারাল নাম্বারস যেটাকে বলতে অভ্যস্ত, তার সাথে যদি 1 1 করেসপন্ডেন্স থাকে, তাহলে ওদেরকে এক ধরনের বলবো, আর যদি না থাকে তাহলে অন্য ধরনের বলবো। তাহলে এই যে 1 1 করেসপন্ডেন্স মানে হচ্ছে যে একটা বাইজেক্টিভ ম্যাপিং যদি থাকে। দেখো আমি ম্যাপিং এর কিন্তু কোনো নাম দিচ্ছি না, এখানেও দিইনি এখানেও দিচ্ছি না। তার কারণ হচ্ছে যে আমি এটাকে একটু আন্ডারলাইন করতে চাইছি, পয়েন্ট আউট করতে চাইছি, যে একটাই যে বাইজেকশন থাকবে সেরকম কোনো বক্তব্য আমরা কিন্তু রাখছি না। আমরা বলছি যে আহ, এক অন্তত একটা বাইজেকশন থাকবে। যদি অন্তত একটা বাইজেকশন থাকে ফ্রম দ্য সেট অফ পজিটিভ ইন্টিজার্স বা সেট অফ ন্যাচারাল নাম্বারস, যেটা বলতে তোমরা অভ্যস্ত বেশি,
from that to the set ক্যাপিটাল এ, আর এটা ইনফাইনাইট সেট অবশ্যই করে, তাহলে এই সেটকে বলবো কাউন্টেবলি ইনফাইনাইট। অথবা এটার আরো দুটো নাম আছে, ডেনিউমারেবল অর এনিউমারেবল। আমি খুব একটা ব্যবহার করব না, কিন্তু তোমাদের বই যেগুলো কনসাল্ট করবে সেটাতে দেখবে এই দুটো টার্মটাও ব্যবহার করা হয় উইথ ইকুয়াল ফ্রিকোয়েন্সি আর কি। তাহলে আমার যদি একটা ইনফাইনাইট সেট থাকে যার জন্য এরকম বাইজেকশন আছে, সেই ধরনের সেটকে কাউন্টেবলি ইনফাইনাইট বলবো। আর এই দুটো জিনিসকে একসাথে নিয়ে আমরা বলবো যে একটা সেট কাউন্টেবল হবে যদি ওটা ফাইনাইট সেট হয় অথবা কাউন্টেবলি ইনফাইনাইট সেট হয়। মানে either it is empty set or there is a bijection from 1 to etc little n to a for some positive integer n, or there is a bijection, or it is an infinite set and there is a bijection from the set of natural numbers to the set capital A. এই রকম ঘটনা ঘটলে আমরা ওটাকে, এই তিনটের মধ্যে যে কোনো একটা হলেই আমি ওটাকে কাউন্টেবল সেট বলবো। আর যদি কাউন্টেবল সেট না হয় তাহলে তারও একটা নাম দিয়ে দিচ্ছি, সেটাকে আনকাউন্টেবল সেট বলবো। তাহলে আমরা কি করব যে আমরা অনেক কটা এক্সাম্পল দেখার চেষ্টা করব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ফাইনাইট সেট নিয়ে তো কোনো চিন্তা নেই, এই ধরনের যে কোনো সেটই একটা ফাইনাইট সেট, সুতরাং তার আলাদা করে আমার এক্সাম্পল দেখার আর নতুন করে প্রয়োজন নেই। আর যখন ছোট মানে হাই স্কুলে বা এইসব জায়গায় সেট থিওরি করেছো, অসংখ্য এক্সাম্পলস দেখেছো। আমরা ইনফাইনাইট সেট গুলো নিয়ে ভাববো। তাহলে প্রথমত লক্ষ্য করো যে সেট অফ পজিটিভ ইন্টিজার সে তো নিজে তো কাউন্টেবলি ইনফাইনাইট তো বটেই, তাই না? কারণ n থেকে n এর মধ্যে তো একটা বাইজেকশন আছে। কি আছে? 1 কে 1 এ পাঠিয়ে দাও, 2 কে 2 তে পাঠিয়ে দাও, 3 কে 3 তে পাঠিয়ে দাও ইত্যাদি। তাহলে যে কোনো পজিটিভ ইন্টিজার n কে n এ পাঠিয়ে দাও, তাহলে সেটা তো মানে আইডেন্টিটি ম্যাপ নিচ্ছ। তাহলে there is a bijection from n to itself, তাতে তো কোনো অসুবিধা নেই। সুতরাং n নিজে কাউন্টেবলি ইনফাইনাইট। আর যে কোনো সেট যদি ওটা n এর সাথে 1 1 করেসপন্ডেন্সে থাকে তাহলে সেটাকে কাউন্টেবলি ইনফাইনাইট বলবো। তাহলে সবচেয়ে মানে প্রথম যে রেজাল্ট আমরা প্রুভ করব সেটা বেশ ইন্টারেস্টিং রেজাল্ট। আর সেখানেই তোমাকে প্রথম বুঝিয়ে দেবে যে ইনফাইনাইট সেট গুলো নিয়ে কথা বলতে গেলে তোমার যথেষ্ট মানে ইনটিউশনটা খুব একটা কাজ করে না আর কি। কারণ প্রথম এক্সাম্পলটাই বলছে যে জেডটা একটা কাউন্টেবল সেট হবে। তো জেড মানে হচ্ছে সেট অফ ইন্টিজার্স। তাহলে এটার মধ্যে কারা রয়েছে? এটার মধ্যে 0 রয়েছে, 1 2 3 4 ইত্যাদি সবকটা নাম্বার রয়েছে, আবার -1 -2 -3 -4 এই নাম্বার গুলো রয়েছে। তাহলে এই যে সেটটা, সেট অফ ইন্টিজার্স, তার তো সেট অফ পজিটিভ ইন্টিজার্স তো প্রপার সাবসেট, তাই না? তাহলে তা সত্ত্বেও সেট অফ পজিটিভ ইন্টিজার্স থেকে সেট অফ ইন্টিজার্স এর মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপিং আছে। এটা বেশ একটা মজার ব্যাপার, কারণ এখানে তোমার অ্যাপারেন্টলি দেখে মনে হবে যে এটার মধ্যে যে নাম্বার অফ এলিমেন্টস আছে সেটা অন্তত এটার দ্বিগুণ আর তার সাথে আরেকটা জিরো জুড়ে আছে, তাহলে অনেক বেশি এলিমেন্ট থাকার কথা। কিন্তু দুজনেই ইনফাইনাইট সেট, আর এটা বেশ অদ্ভুত ভাবে দেখা যায় যে যেহেতু বাইজেকশন আছে, যতগুলো এলিমেন্ট n এ আছে ঠিক ততগুলো এলিমেন্ট z এও আছে। তার মানে z is also countably infinite. It is in 1 1 correspondence with n. So let us look at the precise way how to construct it. একটা আমি বলছি, আমি এটা কখনোই বলছি না যে এটাই একমাত্র। ঠিক আছে? তাহলে এই এক্সাম্পলে আমরা কি করছি? আমরা আসলে একটা ম্যাপিং ডিফাইন করব ফ্রম n টু z আর দেখাবো যে ওটা বাইজেক্টিভ ম্যাপিং। তো কিভাবে করব? ছবিটার দিকে তাকাও, তাহলে বুঝতে বেশি সুবিধা হবে। আমি প্রথমে যেটা করছি যে যদি একটা অড নাম্বার হয় তাহলে ওটাকে 1 n/2 তে পাঠাচ্ছি। তাহলে দেখো এই নীল যে অ্যারো দিয়ে আমি করছি, তাহলে 1 কে কোথায় পাঠাচ্ছি? এখানে তো 1 2 3 4 এরা রয়েছে, তাদেরকে আমায় পাঠাতে হবে। তাহলে 1 কে আমি পাঠাচ্ছি 0 তে, 1 1/2। তারপরে 3 কে দেখো, 3 কে কোথায় পাঠাচ্ছি? 1 3/2 তে। 1 3 মানে কত হচ্ছে? -2। তাহলে -2 ডিভাইডেড বাই 2 মানে -1। তাহলে এই যে সবুজ অ্যারোটা দিয়েছি, তাহলে 3 টা -1 এ যাচ্ছে। একইভাবে 5 কোথায় যাচ্ছে?
1 minus 5 divided by 2, তার মানে minus 4 divided by 2, তাহলে এই ব্রাউন অ্যারোটা দেখো 5 is going to minus 2। এইরকম করে আমি অড ইন্টিজার গুলোকে পাঠাচ্ছি। আর ইভেন এর বেলায় কি করছি, ইভেন গুলো তো সব দেখতে কিরকম 2m এই টাইপের একটা জিনিস হবে, তো তাহলে 2m ডিভাইডেড বাই 2 করলে m পাওয়া যায়, তো সেই m এ পাঠিয়ে দেবো। তার মানে কি দাঁড়ালো দেখো, দুই যদি নাও, সো 2 divided by 2 is 1, তাহলে 2 is going to 1, this red arrow. Similarly 4 is going to 4 divided by 2, তাহলে ওটা 2 তে যাচ্ছে by the pink arrow। আর বাকি আর গুলো লিখিনি obviously, অতগুলো infinitely many লেখা যাবে না। So look at 6 for example, so 6 কোথায় যাবে, 6 divided by 2 মানে ওটা 3 তে যাবে। আর 7 কোথায় যাবে, 7 টা যাবে 1 minus 7 divided by 2। 1 minus 7 মানে কত হচ্ছে, minus 6 divided by 2, তার মানে 7 যেটা সেটা minus 3 তে যাবে। তার মানে তুমি ম্যাপিংটা বুঝতে পারছো, 1 is going to 0, 2 is going to 1, 3 is going to minus 1, 4 is going to 2, 5 is going to minus 2 and so on। সো এই যে ম্যাপিংটা, এটা প্রায় মানে বিশ্বাসযোগ্য লাগছে যে একটা 1-1 করেসপন্ডেন্স থাকতে পারে। তাহলে আমাকে এটা দেখাতে গেলে কি করতে হবে, আমি একেবারে ফার্স্ট রুল থেকেই প্রথম এক্সাম্পলটা করছি, আমি এটার একটা ইনভার্স লিখবো আসলে। তার মানে আমি একটা ম্যাপিং লিখবো ফ্রম জেড টু এন, যেটা এফ এর ইনভার্স হবে। মানে এফ কম্পোজড জি করলে আইডেন্টিটি ম্যাপিং হবে জেড এর উপরে, আর জি কম্পোজড এফ করলে আইডেন্টিটি ম্যাপিং হবে এন এর উপরে, ন্যাচারাল নাম্বারস এর সেটের উপরে। তাহলে দেখা যাক সেটা কি করছি, একদম আগের যে রেজাল্টটা আছে সেটা দিকে কম্পেয়ার করে করে করব, ঠিক আছে। তাহলে আমার এন যদি পজিটিভ হয়, তাহলে আমি জিএন কে 2n এ পাঠিয়ে দিচ্ছি। দেখো এখানে কি করেছিলে, এখানে ইভেন গুলোকে পজিটিভ নাম্বার গুলোতে পাঠাচ্ছিলে, 2 কে 1 এ পাঠাচ্ছ, 4 কে 2 তে পাঠাচ্ছ, 6 কে 3 তে পাঠাচ্ছ ইত্যাদি। তাহলে উল্টো পথে যখন যেতে চাইছি, তখন আমি কি করছি, যে পজিটিভ নাম্বার গুলো যারা, তাদেরকে আমি জাস্ট ডাবল করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, যে তোমার 1 দেখো 1 is going to 2, ওখানে 2 টা 1 এ যাচ্ছিল, এখানে 1 টা 2 তে যাচ্ছে। ঠিক একইভাবে 2 যেটা, 2 কে ডাবল করে দিয়ে 4 এ পাঠিয়ে দেব। ওখানে কি হয়েছিল, 4 টা তোমার 2 এ গেছিল। একইভাবে তোমার যদি 3 নাও, তাহলে 3 কে তুমি 6 এ পাঠাবে, ওখানে 6 টা 3 তে গেছিল। তাহলে পজিটিভ নাম্বারস কে তুমি জাস্ট ডাবল করে পাঠিয়ে দাও। আর যারা নেগেটিভ নাম্বারস, তাহলে ডাবল করে পাঠিয়ে দিলে কোথায় গেল, সে তারা সব কিন্তু ইভেন ইন্টিজার্স গুলোকে গিয়ে হিট করছে, তাই না। ওখানে ইভেন ইন্টিজার্স গুলো তোমার পজিটিভ দিকে যাচ্ছিল, দেখো ইভেন ইন্টিজার্স গুলো তোমার পজিটিভের দিকে যাচ্ছিল। সুতরাং এই ক্ষেত্রে তুমি কি করছো, উল্টো পথে যখন যাচ্ছ জেড থেকে এনে, তুমি পজিটিভ নাম্বারস গুলোকে ডাবল করে দিয়ে ইভেন ইন্টিজার্স এর দিকে পাঠিয়ে দিচ্ছ। আর বাকি যারা রইলো তারা হলো অড ইন্টিজার, তো সেটাকে কি করে করবে, সেটাকে তুমি যে নেগেটিভ বা জিরো নাম্বারস মানে নন পজিটিভ নাম্বারস কে 1 minus 2n এই সূত্র ধরে যদি পাঠাও, তাহলে দেখবে যে তারা সব তোমার অড ইন্টিজারের দিকে যাবে। তো দেখা যাক, যে n সমান যদি 0 বসাও তাহলে কি হয়, 1 minus 0, তাহলে 1 এ যায়, তাহলে 0টা 1 এ যাচ্ছে। ওইখানে কি হয়েছিল, তোমার 1 টা 0 তে গেছিল, রাইট। তাহলে 0টা 1 এ যাচ্ছে। একইভাবে তোমার ইয়ে কি হবে, -1 কোথায় যাবে, 1 minus 2 into -1, তার মানে 1 plus 2 হয়ে যাচ্ছে। তাহলে 1 plus 2 মানে ওটা 3 তে যাবে, তাহলে -1 টা তোমার 3 তে যাবে। একইভাবে -2 টা 5 এ যাবে, -3 টা কোথায় যাবে, ওটা 7 এ যাবে এন্ড সো অন। সো এইগুলো সবই তোমার, কারণ এখানে n টা নেগেটিভ হয়ে যাচ্ছে, তো সুতরাং এই 1 minus 2n টা তোমার একটা অড ইন্টিজার হয়ে যাচ্ছে। তাহলে ঠিক আগের যেটা করেছিলে তার উল্টো পথে গেলে তুমি এই ম্যাপিংটা ডিফাইন করে দিচ্ছ। তো এটা তো আমি বলছি আর কিছুটা ছবি দিয়ে বিশ্বাসও হচ্ছে। তো যদি এটাকে সঠিকভাবে প্রমাণ করতে হয়, প্রমাণ করতে গেলে কি করতে হবে, যে আমায় ক্যালকুলেশন করতে হবে যে জি কম্পোজড এফ টা কি হচ্ছে আর এফ কম্পোজ জি টা কি হচ্ছে। তো আমি প্রথমে জি কম্পোজড এফ টা শুরু করব। তাহলে আমাকে কোথা থেকে শুরু করতে হবে, আমাকে একটা পজিটিভ ইন্টিজার নিতে হবে, কারণ এফ ম্যাপিং যেটা ছিল সেটা এন থেকে জেড এ যাচ্ছিল। তাহলে জি কম্পোজড এফ করতে গেলে আগে আমি এফ করব, এন থেকে জেড এ যাব, তারপরে জি করে জেড থেকে আবার এন এ যাব। আমি দেখাবো যে সেটা
আইডেন্টিটি ম্যাপিং হবে, মানে এখানকার একটা এলিমেন্টকে ওই এলিমেন্টেই ফেরত নিয়ে যাবে। তো দেখা যাক, তো আমি দুভাগে ভাগ করেছি, কারণ আমার এফ যে ম্যাপিংটা সেটা ইভেন ইন্টিজারকে এক জায়গায় নিয়ে গেছে, অডকে এক জায়গায় নিয়ে গেছে। তো সেই জন্য আমি দুভাগে ভাগ করে দেখছি যে আমি যদি একটা 2m টাইপের ইন্টিজার নিই, তাহলে জি কম্পোজড এফ অফ 2m কত হবে? এফ অফ 2m কত? ওটাকে ডিভাইডেড বাই 2 করেছিলাম। ইভেন হলে ওটাকে জাস্ট ডিভাইড বাই 2 করে যা পাচ্ছি সেটা করেছিলাম। সুতরাং ওইটাই করব, 2m ডিভাইডেড বাই 2 করলে শুধু m পড়ে থাকে, তাহলে জি অফ m হয়। আর জি অফ m কত? এবার 2m যেহেতু পজিটিভ ইন্টিজার, তাহলে mটাও একটা পজিটিভ ইন্টিজার, তাহলে জি কি করছে? আবার ওটাকে ডাবল করে দিচ্ছে। সুতরাং আমি ডাবল করলে ফেরত 2m টাই পেয়ে গেলাম। তাহলে জি কম্পোজড এফ অফ 2m করলে আমি 2mই পেয়ে গেলাম। একইভাবে আমি যখন 2m প্লাস 1 এর দিকে তাকাচ্ছি, তাহলে আমি জি কম্পোজড এফ অফ 2m প্লাস 1 করছি। তাহলে এফ অফ 2m প্লাস 1 কত হবে? ক্যালকুলেট করো, এখানে 2m প্লাস 1 বসাও, তাহলে 1 মাইনাস 2m মাইনাস 1 হয়ে যাবে। এবার তাহলে 1 আর মাইনাস 1 ক্যান্সেল হয়ে যাবে, শুধু নিউমারেটরে মাইনাস 2m পড়ে থাকবে। তাহলে মাইনাস 2m ডিভাইডেড বাই 2 করলে কি পাচ্ছ? মাইনাস m পাচ্ছ, রাইট? তাহলে তুমি এখানে পাচ্ছ মাইনাস m। তাহলে জি অফ মাইনাস m হচ্ছে। এবার নেগেটিভ নাম্বার হলে সেখানে আমি এই সূত্র লাগাবো, তাহলে কত হয়ে যাবে? জি অফ মাইনাস m হলে 1 মাইনাস 2 অফ মাইনাস m, তাই না? তাহলে তাই করছি, 1 মাইনাস মাইনাস 2m। তাহলে তাই করা ছিল এখানে। সুতরাং সেটা করলে তোমার এই মাইনাস মাইনাস সাইন করলে প্লাস হয়ে যাচ্ছে, সুতরাং তুমি 2m প্লাস 1 ফেরত পেয়ে যাচ্ছ। তাহলে কি হচ্ছে যে একটা ইভেন পজিটিভ ইন্টিজার নিলে তার উপরে জি কম্পোজড এফ লাগালে সেই ইভেন ইন্টিজারই পেলে, আর যদি একটা অড পজিটিভ ইন্টিজার নাও তার উপরে জি কম্পোজড এফ লাগালে সেই ইন্টিজারটাই আবার ফেরত পেলে। সুতরাং তোমার জি কম্পোজড এফ যে ম্যাপিংটা, সেই ম্যাপিংটা আইডেন্টিটি ম্যাপিং অন দ্য সেট অফ পজিটিভ ইন্টিজার হয়ে গেছে। তাহলে একদিক ওটাই লিখলাম এখানে। একদিক দেখলে তো শুধু হবে না, অন্যটাও দেখতে হবে, মানে এফ কম্পোজ জি, যেটা এফ কম্পোজ জি করা মানে কি হচ্ছে যে প্রথমে তুমি জেড থেকে এনে যাবে জি ম্যাপিংটা লাগিয়ে, তারপরে তুমি এফ ম্যাপিংটা লাগাবে এন থেকে জেড এ যাবে। তাহলে কম্পোজিশন করলে কি হচ্ছে, জেড থেকে জেড এ ম্যাপিং যাচ্ছে, সেই ম্যাপিংটাকেও আইডেন্টিটি ম্যাপিং হতে হবে। তাহলে তুমি ওই এফ কম্পোজ জি করছো। এবার এফ কম্পোজ জি করতে গেলে জিটা কিভাবে করা আছে ডিফাইন্ড, সেটার দিকে নজর দেব। পজিটিভ হলে একরকম ভাবে, আর নন পজিটিভ হলে একরকম ভাবে। তাহলে ওই রকম আমি দুটো ভাগে ভাগ করে নেব। আমি একটা ইন্টিজার নিলাম যেটা পজিটিভ ইন্টিজার, করে আমি এফ কম্পোজ জি অফ এন করলাম। তাহলে সেক্ষেত্রে আশা করি এটা মুখস্থ হয়ে গেছে, এতক্ষণে এতবার আগে পরে যাচ্ছি। জি অফ এন কত ছিল? 2n ছিল। তাহলে এফ কম্পোজ জি অফ এন কত হবে? এফ অফ 2n। আর 2n হলে এফ লাগালে কি হয়, সেটাকে আমাকে 2 দিয়ে ভাগ করতে হয়, সুতরাং আমি এনটা ফেরত পেয়ে যাচ্ছি। তো অন্তত পজিটিভ এন এর ক্ষেত্রে এটা সত্যি হয়েছে। এবার ধরো যে পজিটিভ নয়, মানে এন ইজ লেস দেন অর ইকুয়াল টু 0, তাহলে এফ কম্পোজ জি অফ এন কত হবে? ইট ইজ ইকুয়াল টু এফ অফ জিএন। জিএনটা এবার হয়ে গেছে 1 মাইনাস 2n। তাহলে আমি সেটা লাগালাম, এফ অফ 1 মাইনাস 2n। এবার 1 মাইনাস 2n যে নাম্বারটা পাচ্ছি, সেটার উপরে এফ লাগালে আমি কত পাবো? 1 মাইনাস 2nটা কেমন নাম্বার? এটা একটা অড ইন্টিজার হয়ে গেছে, তাই না? কারণ nটা নেগেটিভ বা 0, তাহলে 1 মাইনাস 2n করলে এটা একটা অড পজিটিভ ইন্টিজার হয়ে গেছে। তার উপরে এফ লাগানোর এফ এর সূত্রটা কি? 1 মাইনাস n বাই 2। তাহলে ওই জিনিসটা এখানে করছি। তাহলে 1 মাইনাস, এবারে n এর বদলে আমি 1 মাইনাস 2n লিখবো ডিভাইডেড বাই 2। বোঝাতে পারছি? এটা তোমার একটা পজিটিভ অড ইন্টিজার হয়েছে, সুতরাং এই সূত্রটা লাগাতে হচ্ছে। তাহলে 1 মাইনাস 1 কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে, এই দুটো মাইনাস করে প্লাস হয়ে যাবে। তাহলে 2n ডিভাইডেড বাই 2 করলে তুমি n পেয়ে যাচ্ছ, তাহলে n ফেরত পেয়ে যাচ্ছ। তাহলে f কম্পোজ g অফ n ইজ ইকুয়াল টু n ফর এনি ইন্টিজার n, এটা পেয়ে গেলে তার মানে f কম্পোজ g টা আইডেন্টিটি ম্যাপিং হয়ে গেল। তাহলে f টা বাইজেক্টিভ হওয়ার
নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশনটাই এটা, যে ওটার একটা ইনভার্স ম্যাপিং থাকবে। তাহলে সেই ইনভার্স ম্যাপিংটা তুমি বাই হ্যান্ড কনস্ট্রাক্ট করে দেখিয়ে দিয়েছো। তার মানে তুমি দেখিয়ে দিয়েছো যে n থেকে z এর মধ্যে একটা বাইজেক্টিভ ম্যাপিং আছে। সুতরাং জেডটা একটা কাউন্টেবলি ইনফাইনাইট সেট, বা ওটাকে যদি বড় গ্রুপের মধ্যে করে ভাবো তাহলে জেডটা একটা কাউন্টেবল সেট। ভেরি গুড। এবার আমার কয়েকটা রেজাল্ট লাগবে, যে রেজাল্ট গুলো আমরা আহ একটাও প্রমাণ করব না, কিন্তু সেই জিনিসগুলো আমার প্রয়োজন পড়বে, যখন যখন প্রয়োজন পড়বে আমরা ফেরত এসে এসে দেখবো। কিন্তু আমি একবার পুরোটা পড়ে দিচ্ছি। প্রথমটা হলো যে n যে সেট অফ পজিটিভ ইন্টিজার, তার যে কোনো সাবসেট নিলে সেটা আইদার ফাইনাইট সেট হবে অথবা কাউন্টেবলি ইনফাইনাইট সেট হবে। সুতরাং ওটা সবসময় একটা কাউন্টেবল সেট হবে। এবার এখান থেকে দুটো জিনিস ফলো করে, যে যদি আমি একটা নন এমটি কাউন্টেবল সেট নিই, মানে একটা নন এমটি সেট নিই, এভাবে বলি, হ্যাঁ, যদি ধরো আমি একটা নন এমটি সেট নিলাম, তাহলে ওটা কাউন্টেবল সেট হবে ইফ এন্ড অনলি ইফ এ থেকে এন এর মধ্যে একটা ইনজেক্টিভ ম্যাপিং পাবে। আবার ওই দেখো দের এক্সিস্ট ইনজেক্টিভ লিখেছি, তার মানে একটা ম্যাপিং পাবে, একাধিক পেতে পারো, তাতে কোনো বাধা নেই। কিন্তু দিস ইজ এ নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, যে অন্তত একটা ইনজেক্টিভ ম্যাপিং যদি থাকে ফ্রম এ টু এন, তাহলে এটা কাউন্টেবল হবে। আর এ যদি কাউন্টেবল হয় তাহলে একটা ইনজেক্টিভ ম্যাপিং ফ্রম এ টু এন থাকবে। আর এই পুরো শর্তের মধ্যে আমাকে এ নন এমটি এই কারণে নিতে হচ্ছে, কারণ আমি যদি এমটি সেট নিই, এমটি সেটের সাথে ম্যাপিং কোনো কনসেপ্টই নেই, তাই না? আমি যদি একটা ম্যাপিং বিটুইন টু সেটস বলতে যাই, তাহলে ওই দুটো সেটটাকে তো নন এমটি হতে হয় মিনিমাম। সেই জন্য ওই ব্যাপারটাকে আমাকে এখানে ঢুকিয়ে দিতে হচ্ছে। তাহলে এ is a non-empty set. A is countable if and only if there is an injective mapping from capital A to N. A non-empty set একইভাবে প্রমাণ করা যায়, মানে করা যায়, আমরা করছি না। A non-empty set capital A is a countable set if and only if there is a surjective mapping from N to A. এতে লাভের লাভ কি হবে এই দুটো ম্যাপ, এই দুটো রেজাল্ট দেখলে? যে বাইজেকশন দেখানোটা যথেষ্ট শক্ত ইন মোস্ট অফ দ্য কেসেস। তো ইফ ইউ ক্যান জাস্ট গেট অ্যান ইনজেক্টিভ ম্যাপিং লাইক দিস from A to the set of positive integers, that is sufficient to show that it is countable, so it becomes problem becomes easier. একইভাবে যদি তুমি কোনোভাবে দেখিয়ে দিতে পারো যে there is a surjective mapping from the set of positive integers to capital A, তাহলে বলছো যে এটা কাউন্টেবল হবে। এই থিওরেমটা যদি তুমি প্রমাণ করে দাও বা মেনে নাও, তাহলে তোমার প্রবলেমটা একটু সহজ হয়ে গেল, যে কোনো সেট কাউন্টেবল হচ্ছে কি হচ্ছে না সেটা জানার জন্য। আমি আবার করে একটা রিপিট করে দিই, যে এটা কনফিউশন যেন না হয়। কাউন্টেবল সেট বলতে আইদার আ ফাইনাইট সেট or a countably infinite set, ঠিক আছে? এটা খেয়াল রেখো। আর ফাইনাইট সেট মানে হচ্ছে either empty set or a set containing some n many number of elements, যেটাকে আমরা এইরকম বাইজেকশন হিসেবে দেখাচ্ছি, যেখানে n is a positive integer, ঠিক আছে? তাহলে এটা আমরা খেয়াল রাখবো। আর আরেকটা রেজাল্ট আছে, আমরা আবার করে এই স্লাইডে ফেরত আসবো, যখন যখন লাগবে আমরা ফেরত আসবো। যে এক্স যদি একটা কাউন্টেবল সেট হয়, কাউন্টেবল মানে ওই ফাইনাইট অথবা কাউন্টেবলি ইনফাইনাইট, আর ওয়াই যদি এক্স এর একটা সাবসেট হয়, তাহলে ওয়াইটাও কাউন্টেবল হয়। আর লাস্ট রেজাল্ট যেটা আমাদের লাগবে, সেটা হচ্ছে যে যদি আমি একটা কাউন্টেবল কালেকশন অফ কাউন্টেবল সেটস নিই, তাহলে তার ইউনিয়ন করলে আবার করে একটা কাউন্টেবল সেট পাবো। তো এটা কে স্পষ্ট করে লেখা কিভাবে যাবে, যে ধরো এরকম একটা কালেকশন অফ কাউন্টেবল সেটস রয়েছে, এখানে মানে একটা ইন্ডেক্স সেট রয়েছে আই, তাহলে এ আই করে তোমার একটা কালেকশন আছে, সেই কালেকশনের মধ্যে কটা সেট আছে? কাউন্টেবলি মেনি সেট আছে। আর এই সবকটা সেট নিজেরা কিন্তু কাউন্টেবল। তাহলে তুমি যদি ইউনিয়ন এ আই করো, তাহলে সেটা একটা কাউন্টেবল সেট হবে। আমরা যে এক্সাম্পল গুলো দেখবো তার মধ্যে বেশিরভাগ সময় এত জেনারেল জায়গায় আমার যেতে হবে না। আমার ক্যাপিটাল আইটা একটা ফাইনাইট সেট হবে, একটা জায়গায় আমার লাগবে, সেখানে আইটা মধ্যে তিনটে মাত্র হলেই হবে। সো কিন্তু জেনারেল রেজাল্ট বলছে এটা, যে তোমার যদি একটা কালেকশন থাকে অফ কাউন্টেবল সেটস, আর ওই কালেকশন
এ কটা সেট আছে? কাউন্টেবলি মেনি সেট আছে। তাহলে তুমি যদি ইউনিয়ন অফ এআই করো তাহলে সেটা কাউন্টেবল হবে। তো আমি কোনো মতেই বলছি না যে এখন বসে বসে সব যখন লেকচার শুনছো তখনই তোমাদের এগুলো মুখস্থ হয়ে যেতে হবে। তো আমার এক্সাম্পল করতে গিয়ে যেখানে যা লাগবে আমি ফেরত এসে রেফার করব। সেই জন্যই আমি একটা জায়গায় এটা লিখে রাখলাম। ঠিক আছে, তাহলে প্রথম এক্সাম্পল যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে n ক্রস n এই সেটটাকে যদি ভাবো তাহলে এটাও একটা কাউন্টেবল সেট হবে। তো n ক্রস n এ তোমার এলিমেন্ট গুলো কি রকম দেখো, 1 1 1 2 1 3 1 4 এরকম, 2 1 2 2 2 3 2 4 ইত্যাদি। তো একটা ল্যাটিস ফর্ম করছে। তো সেই ল্যাটিসটাও একটা কাউন্টেবলি ইনফাইনাইট সেট হবে, এটা বলতে চাইছে। তার মানে এটার সাথে n এর একটা 1 1 correspondence আছে, একটা বাইজেক্টিভ ম্যাপিং আছে ফ্রম দ্য সেট অফ পজিটিভ ইন্টিজার্স টু n ক্রস n। তো আমরা সেটা না করে আমরা এই প্রথম যে শর্তটা আমরা বললাম যে একটা ইনজেক্টিভ ম্যাপিং যদি আমি পেয়ে যাই ফ্রম n ক্রস n টু n, দ্যাট ইজ সাফিসিয়েন্ট টু প্রুভ দ্যাট n ক্রস n ইজ আ কাউন্টেবল সেট। তো আমি এই থিওরেমটাকে ব্যবহার করব এই এক্সাম্পলটা করার জন্য। তো আমি একটা মেথড দিচ্ছি, আবার আবার করে বলছি, দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল। তো আমি যে ম্যাপিংটা দিচ্ছি সেটা ছাড়া তুমি অসংখ্য ম্যাপিং পেতে পারো, কিন্তু সেটা আমার ইস্যু না। ইস্যুটা হচ্ছে আমি জাস্ট এটা দেখাতে চাইছি, তার জন্য আমি একটা ম্যাপিং ডিফাইন করলাম। কি করলাম, যে আমি 2 আর 3 এই দুটো নাম্বার নিলাম। 2 আর 3 এর বিশেষত্বটা কি, যে 2 আর 3 এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই। ইনফ্যাক্ট ওরা দুজনেই প্রাইম নাম্বার, খুবই সুন্দর নাম্বার। সো আমি কি করছি, আই এম ডিফাইনিং এফ ফ্রম n ক্রস n টু n বাই এফ n কমা m। এটার যে কোনো র্যান্ডম এলিমেন্ট যদি নাও তাহলে এরকম হবে, একটা পেয়ার অফ পজিটিভ ইন্টিজার্স হবে। তাহলে এফ অফ n কমা m টা হচ্ছে আমার ডেফিনিশন হচ্ছে ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n 3 টু দি পাওয়ার n। ঠিক আছে, তাহলে আমি বলতে চাইছি যে এটা একটা ইনজেক্টিভ ম্যাপিং। ইনজেক্টিভ ম্যাপিং দেখাবো কি করে, তার মানে হচ্ছে যে আমি যদি এখানে দুটো আলাদা আলাদা পয়েন্ট নিই তাহলে তারা যেন আলাদা আলাদা জায়গায় যায়, এক জায়গায় যাবে না। তো আমি ওটাকে এইভাবে দেখাবো যে ধরো একটা এন এম আর কে এল এর জন্য এফ এন এম ইজ ইকুয়াল টু এফ কে এল। সেটা যদি হয় তাহলে এন ইজ ইকুয়াল টু কে আর এম ইজ ইকুয়াল টু এল হতে বাধ্য, এইভাবে বলতে চাইছি। তো দেখা যাক কেন সেখানে এই 2 আর 3 যে প্রাইম নাম্বারস সেটা আমার খুব কাজে লাগবে। তো আমার যদি এফ এন এম দেখি সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার m, আর দ্যাট সাপোজ দ্যাট ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার k ইন্টু 3 টু দি পাওয়ার l। সেটা যদি হয় তাহলে আমি 2 এর পাওয়ার গুলোকে একদিকে নিয়ে যাই, 3 এর পাওয়ার গুলোকে একদিকে নিয়ে যাই। তাহলে কি হচ্ছে, 2 to the power n minus k is equal to 3 to the power l minus n। এটা বোঝা যাচ্ছে। এবার what is 2 to the power n minus k? এটা দেখতে কেমন হবে, n যদি তোমার k এর থেকে বড় হয়, দেখো n আর k এর মধ্যে সম্পর্ক কি হতে পারে, n টা k এর সাথে সমান হতে পারে যেটা আমার ইচ্ছা দেখানোর, অথবা n টা k এর চেয়ে বড় হতে পারে, অথবা n টা k এর চেয়ে ছোট হতে পারে। এনটা যদি কে এর চেয়ে বড় হয় তাহলে এই নাম্বারটা কি হবে, 2 ইন্টু 2 ইন্টু 2 করে কয়েকবার হবে, রাইট? তো 2 এর একটা পাওয়ার হবে। এন যদি কে এর চেয়ে ছোট হয়ে যায় তাহলে এটা কি হবে, এটা 1/2 টু দি পাওয়ার সামথিং হয়ে যাবে, তাই না? এনটা ধরো তোমার 3 আর কে টা হচ্ছে 7, তাহলে 3 মাইনাস 7 করলে এখানে -4 হয়ে যায়। তাহলে 2 টু দি পাওয়ার -4 মানে কি হাফ টু দি পাওয়ার 4। তাহলে এই যে নাম্বারটা এটা আইদার 2 টু দি পাওয়ার সামথিং হবে অথবা হাফ টু দি পাওয়ার সামথিং হবে। আর এই জিনিস এইদিকে কি হবে, একইভাবে আইদার ইট ইজ 3 টু দি পাওয়ার সামথিং অর ইট ইজ 1/3 টু দি পাওয়ার সামথিং। তাহলে এই দুটো নাম্বার কখনোই সমান হতে পারে না। তাহলে সমান হওয়ার একমাত্র উপায় আছে যে 2 টু দি পাওয়ার সামথিং যেটা হচ্ছে আর 3 টু দি পাওয়ার সামথিং যেটা হচ্ছে তারা যেন দুটোই 0 হয়। মানে এইটা 1 আর এটাও 1, এটা ছাড়া তো কোনো উপায় নেই যে হাফ টু দি পাওয়ার সামথিং ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার সামথিং হওয়া অথবা 1/3 টু দি পাওয়ার সামথিং হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং এই দুটো সমান হওয়ার একমাত্র উপায় আছে, বা সিমিলারলি ফর 2 অলসো, মানে হাফ এর ক্ষেত্রে যা বলছি
2 এর ক্ষেত্রেও তাই। সুতরাং এই দুটো সমান হওয়ার একমাত্র উপায় আছে যদি n-k টা 0 হয় আর l-m টা 0 হয়, মানে এই নাম্বারটাও যদি 1 হয়ে যায় আর এইটাও 1 হয়ে যায়, তাই না? সুতরাং কি দাঁড়িয়ে যাচ্ছে, n সমান k হতে হবে আর l সমান m হতে হবে। তার মানে f(n)m যদি f(k)l এর সাথে সমান হয় তাহলে n টা k এর সাথে সমান আর m টা l এর সাথে সমান, এটা হতে বাধ্য। সুতরাং এই ম্যাপিংটা ইনজেক্টিভ, and therefore by our that theorem যে যদি আমি একটা ইনজেক্টিভ ম্যাপিং পেয়ে যাই from the set capital A to the set of positive integers, তাহলে ওটা একটা কাউন্টেবল সেট হবে। তাহলে সেখান থেকে আমি বলে ফেলতে পারছি যে n ক্রস n টা কাউন্টেবল। তাহলে এই প্রমাণটা খুব ছোট্ট, কিন্তু এটার মধ্যে বুঝতেই পারছো যে আমার একটু সো কল্ড নাম্বার থিওরিটা লাগছে, তাই না? একটুখানি আর্গুমেন্ট ইউজিং মানে নাম্বারস এর প্রপার্টিজ, এটা আমার লাগছে এখানে। তো সেটা ঠিক আছে। আর অন্য আরেকটা প্রমাণ, এটা কিন্তু আমি ডিটেলস এ করব না। এটা লাভের লাভ কি হচ্ছে যে দিস ইজ ভেরি ভিজুয়ালি অ্যাপিলিং আর কি। আর কিন্তু প্রমাণটা লিখতে একটু সময় লাগে, কিন্তু সেটা আমরা কেয়ার করব না। আমি জাস্ট বলতে চাইছি যে আমি ধরো n ক্রস n এর এলিমেন্ট গুলোকে অ্যারেতে একটা সাজিয়ে নিলাম। কিভাবে? যে প্রথম রোতে আমি 1 1 1 2 1 3 1 4 1 5 ইত্যাদি নিলাম। সেকেন্ড রোতে আমি 2 1 2 2 2 3 2 4 ইত্যাদি নিলাম। থার্ড রোতে 3 1 3 2 3 3 3 4 ইত্যাদি নিলাম। এরকম করে করে আমি একটা অ্যারে বানালাম of all elements of n cross n, করতেই পারি। এবার দেখো আমি বিভিন্ন কালার কোডিং করে দিয়েছি। আমি কি করতে চাইছি, আমি 1 1 কে 1 এ পাঠাবো, তারপর এটাকে 2 কে 2 তে পাঠাবো, এটাকে 3 তে। সো এটা 1 এ যাবে, এটা 2 তে, এটা 3 তে, তারপরে 4 5 6 এ, তারপরে 7 8 9 10 এ যাবে, তারপরে এখানে 1 4 টা 11 এ যাবে। এরকম করে করে আমি ডায়াগোনাল ওয়াইজ এলিমেন্ট গুলোকে পাঠিয়ে দিচ্ছি। তো আমি কি করছি যে এই ডায়াগোনাল nth ডায়াগোনাল বলতে আমি dn বলতে চাইছি। তাহলে ফার্স্ট ডায়াগোনালটা কি 1 1, সেকেন্ড ডায়াগোনালে 1 2 আর 2 1 রয়েছে, থার্ড ডায়াগোনালে 1 3 2 2 আর 3 1 রয়েছে, আর ফোর্থ ডায়াগোনালে 1 4 2 3 3 2 4 1 রয়েছে। ফিফথ ডায়াগোনালের সবকটা এলিমেন্ট লেখা নেই, শুরু হবে 1 5 দিয়ে। তো 1 5 2 4 যোগ করো, দেখো কি হচ্ছে, 1 5 টা 6, 2 4 টা 6, 3 3 টা 6, 4 2 টা 6, আর লাস্টে কি আসবে 5 1, সেটাও 6। তার মানে ফিফথ ডায়াগোনালে সবকটা এই যে পেয়ার আছে সেগুলোকে যোগ করলে 6 পাচ্ছ। প্রথম ডায়াগোনালে যে যে এলিমেন্টটা রয়েছে, একটি এলিমেন্ট রয়েছে, সেটার দুটো যে পেয়ারটা রয়েছে সেটাকে যোগ করলে 2 পাচ্ছ। সেকেন্ড ডায়াগোনালে 3 পাচ্ছ, রাইট, 1 2 আর 2 1। থার্ড ডায়াগোনালে তুমি যোগ করলে 4 পাচ্ছ, এন্ড সো অন। আমি আশা করি তুমি প্যাটার্নটা দেখতে পাচ্ছ। এবারে ওই যেটা বললাম যে এটাকে আমি 1 এ পাঠাবো, এটাকে 2 তে, এটাকে 3 তে, তারপরে এটাকে 4 5 6, তারপরে এটা 7 8 9 10, এরকম করে করে আমি যদি পাঠাই তাহলে আমি একটা বাইজেক্টিভ ম্যাপিং পেয়ে যাব। এটা তো মানে আমি মুখে বললাম। এবারে মুখে না বলে এটাকে যদি লিখতে বসো তাহলে তোমাকে আসলে একটা ম্যাপিং লিখতে হবে। তো সেটা লিখবে, আমি ওইগুলো ডিটেলস এ বলেছি যে এটা কোথায় যাবে ইত্যাদি। ওই দেখতে পাচ্ছ এরকম ভাগটা কিরকম সুন্দর ভাবে হচ্ছে, 1 তারপরে 2 3 তারপরে 4 5 6 তারপরে 7 8 9 10, যেটা বললাম আর কি। তাহলে এইভাবে তুমি ডিটেলস এটার প্রমাণটা করে দিতে পারো। সেই প্রমাণের খুব ডিটেলসে আমাদের যাওয়ার প্রয়োজন নেই। আমরা যা ভিজুয়ালি দেখে বুঝতে পারলাম, আর আগের এক্সাম্পলটাও দেখে বুঝেছি যে n ক্রস n টা সবসময় একটা কাউন্টেবল সেট হবে। ঠিক আছে, তাহলে এবারে নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা দেখাবো যে সেট অফ পজিটিভ রেশনাল নাম্বারস ইজ এ কাউন্টেবলি ইনফাইনাইট সেট। আমি বারে বারে কাউন্টেবল লিখে গেছি, কিন্তু অবভিয়াসলি এরা ইনফাইনাইট সেট, সুতরাং এটা কাউন্টেবলি ইনফাইনাইট সেট হবে। তো পজিটিভ রেশনাল নাম্বার মানে কি, যাবতীয় ফ্র্যাকশনস যারা গ্রেটার দেন 0, রাইট? তো আমি ওটা একটা চিহ্ন দিয়ে দিয়েছি, কিউ, তার মাথায় একটা গ্রেটার দেন 0 লিখেছি। এটা যে খুব স্ট্যান্ডার্ড তা নয়, তুমি একটা তলায়ও গ্রেটার দেন 0 অনেক জায়গায় দেখবে লেখা থাকবে, অনেক জায়গায় একটা প্লাস লেখা থাকে, সেটা তাতে বোঝায় এই সেটটা যাবতীয় রেশনাল নাম্বার যেটা গ্রেটার দেন 0। তাহলে আমরা কি করছি যে আমরা দেখাতে চাইছি যে এইটা কাউন্টেবল হবে, মানে কাউন্টেবলি ইনফাইনাইট হবে।
তো আমি প্রথমে একটা ম্যাপিং ডিফাইন করছি h ফ্রম n ক্রস n। n ক্রস n এর সম্বন্ধে আমার কিন্তু জ্ঞান প্রাপ্তি হয়ে গেছে যে এটা একটা কাউন্টেবলি ইনফাইনাইট সেট। তাহলে আমি h একটা ম্যাপিং ডিফাইন করছি ফ্রম n ক্রস n টু q গ্রেটার দ্যান 0, মানে টু দ্য সেট অফ পজিটিভ রেশনাল নাম্বারস। কিভাবে? h অফ n, m, যে কোনো এখানকার এলিমেন্ট নিলে এরকম দেখতে হবে, ইকুয়াল টু m ডিভাইডেড বাই n। প্লেন এন্ড সিম্পল, তাতে এটাতে কোনো অসুবিধে নেই। এবারে দেখো যে এটা তো সাবজেক্টিভ ম্যাপিং হচ্ছে, কারণ তুমি যে কোনো ফ্র্যাকশন নিলে সেই ফ্র্যাকশনটা দেখতে কেমন হয়, p ডিভাইডেড বাই q। আর পজিটিভ যেহেতু, তাহলে ওটার একটা ফর্ম অন্তত পাবে যেটা নিউমারেটরটাও পজিটিভ, ডিনোমিনেটরটাও পজিটিভ, তাই না? তোমার যদি একটা পজিটিভ ফ্র্যাকশন থাকে, ধরো 2/3, তাহলে 2/3টাকে তো তুমি -2 ডিভাইডেড বাই -3ও লিখতে পারতে, কিন্তু আমি একটা অন্তত ফর্ম পাচ্ছি যেটাতে নিউমারেটরটাও পজিটিভ, ডিনোমিনেটরটাও পজিটিভ, ফর এক্সাম্পল 2/3। তাহলে সেই 2/3টা ইনভার্স ইমেজে কি আছে, তোমার 3,2টা রয়েছে। তাহলে 3,2 যে নাম্বারটা, সেটা 2/3 ম্যাপ করে যাচ্ছে। এরকম যে কোনো p/q নিলেই তোমার q, pটা p/q তে ম্যাপ করে যাবে, যেখানে তুমি এনশিওর করবে যে একটা পজিটিভ রেশনাল নাম্বার p/q নেওয়া মানে হচ্ছে pটাও পজিটিভ, qটাও পজিটিভ, এই ফর্মে নিয়ে চলে এসো, তাই না? কারণ একটা ফ্র্যাকশনটা তো অনেক ফর্ম থাকে, আমরা যে কোনো একটা ফর্মে নিয়ে এলাম, তাহলে এটা সাবজেক্টিভ তো হবে। অবভিয়াসলি বাইজেক্টিভ হবে না, কারণ একাধিক নাম্বার একই জায়গায় ম্যাপ হবে। যেটা আমি এক্সাম্পল হিসেবে বলছিলাম, যে তুমি যদি 3,2 নাও, তাহলে ওটা 2/3 যাচ্ছে। আবার 6,4 নাও, তাহলে ওটা 4/6 যাচ্ছে, তো সেটাও তো 2/3। সুতরাং 6,4ও একই জায়গায় যাচ্ছে। সুতরাং এটা ইনজেক্টিভ ম্যাপিং না, কিন্তু এটা সাবজেক্টিভ হয়েছে। এবার আমার জানা আছে যে n ক্রস n ইজ এ কাউন্টেবল ম্যাপিং। সুতরাং আমার ওই যে বললাম যে একটা রেজাল্ট তারা আছে, যে a non-empty subset is a countable set if and only if there is a surjective mapping from the set of positive integers to the set capital A। তাহলে এই জিনিসটাকে আমি এখানে ব্যবহার করব। যেহেতু n ক্রস n টা কাউন্টেবল, সেজন্য there is a surjective mapping from the set of positive integers to n ক্রস n। ওটার একটা অনেকগুলো সাবজেক্টিভ ম্যাপিং আছে, একটা সাবজেক্টিভ ম্যাপিং ধরো তুমি চুজ করে নিলে g। তাহলে তোমার h কম্পোজড g, এটা কিরকম হচ্ছে? জিটা একটা সাবজেক্টিভ ম্যাপিং পাওয়া যাবে, বলছো কি হবে সেটা উই ডোন্ট কেয়ার, একটা সাবজেক্টিভ ম্যাপিং পাওয়া যাবে ফ্রম দ্য সেট অফ পজিটিভ ইন্টিজার্স টু n ক্রস n। আর n ক্রস n থেকে সেট অফ পজিটিভ রেশনালস এ একটা সাবজেক্টিভ ম্যাপিং তো তুমি ডিফাইন করলে h। তাহলে জি কম্পোজিট যদি করো, তাহলে এইটা কম্পোজিশন অফ টু সাবজেক্টিভ ম্যাপিংস, তাহলে এটাও সাবজেক্টিভ হয়ে গেছে। তাহলে সেট অফ পজিটিভ ইন্টিজার্স থেকে সেট অফ পজিটিভ রেশনালস এ তুমি একটা সাবজেক্টিভ ম্যাপিং পেয়ে গেছো। তাহলে আবার ওই তোমার যে রেজাল্টটা, সেটার তো দুদিকেই ঘটছে। তাহলে ওই রেজাল্টটা কি বলছে, যে যদি তুমি একটা সাবজেক্টিভ ম্যাপিং পেয়ে যাও ফ্রম দ্য সেট অফ পজিটিভ ইন্টিজার্স টু এ, তাহলে এটা কাউন্টেবল হবে। তাহলে সেটা লাগাও এবার, মানে দুদিকটাই আমি লাগালাম এই থিওরেমে। দেখো এটা লাগালাম, যখন n ক্রস n কাউন্টেবল ব্যবহার করে একটা সাবজেক্টিভ ম্যাপিং পাবো, সেটা ব্যবহার করে দেখছি যে একটা সাবজেক্টিভ ম্যাপিং পাবো ফ্রম n টু the set of positive rationals, সুতরাং set of positive rationals is countable। এটা গেল। ওকে, তাহলে যদি সেট অফ পজিটিভ রেশনালসটা কাউন্টেবল হয়, তাহলে সেট অফ নেগেটিভ রেশনালটাও কাউন্টেবল। তার কারণ হচ্ছে যে তুমি তো একটা স্ট্রেট ফরওয়ার্ড ম্যাপিং ডিফাইন করে দিতে পারো। ওটার একটা চিহ্ন এইরকম করে নোটেশন দিয়েছি, কিউ মাথায় লেস দেন 0, তাহলে এফ কিউ মাথায় গ্রেটার দেন 0, মানে সেট অফ পজিটিভ রেশনালস থেকে সেট অফ নেগেটিভ রেশনালস এর ম্যাপিংটা ডিফাইন জাস্ট করে দাও, এফ কিউ ইজ ইকুয়াল টু মাইনাস কিউ। সো ইট ইজ অবভিয়াস দ্যাট সাচ এ ম্যাপিং ইজ বাইজেক্টিভ, আর এটা কাউন্টেবল, তাই না? তাহলে এটা যদি কাউন্টেবল হয়, এক্ষুনি দেখিয়েছো যে এটা কাউন্টেবল হচ্ছে। তাহলে যেহেতু এটা কাউন্টেবল, তাহলে there is a bijective mapping by definition from the set of positive integers to q, the set of positive rationals। কি হবে সেই বাইজেক্টিভ ম্যাপিংটা, we don't care।
ওটার দিকে আমরা নজর দিচ্ছি না। একাধিক থাকবে, কিন্তু অ্যাটলিস্ট একটা থাকবে, এটা আমার গ্যারান্টিড হয়ে গেছে এক্ষুনি যা দেখেছো তো সেটাতে, যে এটা কাউন্টেবলি ইনফাইনাইট সেট হচ্ছে সেট অফ পজিটিভ র্যাশনালস। সুতরাং একটা বাইজেক্টিভ ম্যাপিং থাকতে বাধ্য ফ্রম দ্য সেট অফ পজিটিভ ইন্টিজার্স টু দ্য সেট অফ পজিটিভ র্যাশনালস। তাহলে এই জি এর সাথে এফ কে যদি কম্পোজ করো, তাহলে কি হবে, সেট অফ পজিটিভ র্যাশনালস থেকে সেট অফ নেগেটিভ র্যাশনালস এ তুমি একটা কম্পোজিশন অফ বাইজেক্টিভ ম্যাপিং মানে একটা বাইজেক্টিভ ম্যাপিং পেয়ে যাবে। তাহলে अगेन বাই ডেফিনিশন এটা থেকে দাঁড়িয়ে যাচ্ছে যে the set of negative rational numbers is also a countably infinite set। ঠিক আছে, তাহলে এবার যদি তুমি যাবতীয় রেশনাল নাম্বারস ভাবো, তাহলে তারা কি রকম দেখতে হবে, আইদার দে আর পজিটিভ রেশনাল নাম্বারস or they are negative rational numbers or it is the number 0। তাহলে তাহলে কি দাঁড়াচ্ছে, q is equal to the set of positive rationals union the set of negative rational numbers union singleton 0। এরা তিনজনেই কিন্তু কাউন্টেবল সেট। এটা তো ফাইনাইট সেট, এটা কাউন্টেবলি ইনফাইনাইট, এটা কাউন্টেবলি ইনফাইনাইট। তাহলে তিনটে কাউন্টেবল সেটের ইউনিয়ন করলে কটা কটা কাউন্টেবল সেটের ইউনিয়ন করছো, তিনখানা। আর তিন মানে হচ্ছে সেট কন্টেনিং 3 এলিমেন্টস is countable, right? তাহলে আবার you go back to that result which we had discussed। এখানে I হয়ে যাচ্ছে 1 2 3, তাই না? So you have 3 sets each of which is countable। তাহলে ওই তিনটে সেটের ইউনিয়ন করলে সেটা আবার কাউন্টেবল হবে। So therefore তুমি পেয়ে যাচ্ছ যে the set of rational numbers is a countable set। So this is extremely surprising কারণ তোমরা অন্তত এটা দেখেছো যে between any two real numbers there are infinitely many rational numbers and set of positive integers যদি ভাবো তাহলে তারা তো 1 unit distance এ রয়েছে 1 2 3 4 ইত্যাদি, but there is a bijective mapping from the set of positive integers to the set of rational numbers। এটাই তুমি এখানে বলছো। সুতরাং ইনফাইনাইট সেটের ক্ষেত্রে যথেষ্ট অদ্ভুত একটা ঘটনা ঘটছে। ওকে, নেক্সট রেজাল্ট বলছে যে ওপেন ইন্টারভাল 0 1 যদি তুমি নিয়ে ভাবো তাহলে সেটা একটা আনকাউন্টেবল সেট হবে। তাহলে দিস ইজ দ্য ফার্স্ট এক্সাম্পল অফ আ সেট হুইচ ইজ নট কাউন্টেবল। কিভাবে প্রমাণ করব, প্রমাণের এটার অনেক প্রমাণ রয়েছে। আমি যে প্রমাণটা করছি সেটা হচ্ছে যে আমি দেখাবো যে আমি যাই ম্যাপিং নিই না কেন from the set of positive integers to open interval 0 1 সেটা কখনোই সারজেক্টিভ হবে না। তো আমি তো বলেছি যে that is a necessary and sufficient condition for something to be countably infinite। open interval 0 1 is an infinite set। So এটা countably infinite হওয়ার necessary and sufficient condition হচ্ছে যে from the set of positive integers to it you should be able to get a surjective mapping। তো আমি ওটাই দেখাবো যে আমি যাই ম্যাপিং নিই না কেন ওটা সাবজেক্টিভ কোনো মতেই হবে না। সুতরাং এটা কখনোই কাউন্টেবলি ইনফাইনাইট সেট হতে পারে না। therefore ওপেন ইন্টারভাল 0 1 টা আনকাউন্টেবল হবে। তাহলে কিভাবে দেখাবো, ধরো যে কোনো একটা ম্যাপিং নিলে তাহলে জি অফ এন ইকুয়াল টু সাম রিয়েল নাম্বার হবে। এবার এই রিয়েল নাম্বারটা ওপেন ইন্টারভাল 0 1 এর মধ্যে রয়েছে। সুতরাং এটার চেহারা কিরকম হবে, 0 পয়েন্ট সামথিং, কিছু ডেসিমাল প্লেসেস থাকবে। তাহলে আমি জাস্ট ওটাকে লিখছি xn1 xn2 xn3 এরকম 0.xn1 xn2 xn3, মানে এনটা হচ্ছে এই জি এন কোথায় যাচ্ছে তার উপরে নির্ভর করছে, আর এই সেকেন্ড 1 2 3 এগুলো ডিটারমিন করছে দ্য ডেসিমাল প্লেস আফটার দ্য ডেসিমাল পয়েন্ট। তাহলে হতেই পারে যে একটার পরে কয়েকটার পরে সব জিরো হয়ে গেল, সেসব দিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু আমি বেসিক্যালি বলতে চাইছি যে এরকম একটা চেহারা তো নেবেই, কারণ যে কোনো রিয়েল নাম্বার নিলে তার একটা ডেসিমাল এক্সপ্যানশন আছে। তো সেই ডেসিমাল এক্সপ্যানশনে আমি লিখলাম ওটা এরকম দেখতে হবে। এবার এটা প্রত্যেকটা n এর জন্য এরকম করে একটা পাবে gn is equal to this, so g1 will be equal to point x11 x12 x13 etc, g2 will be point x21 x22 x23 etc and so on। এবার what you do is you construct a real number। how?
কনস্ট্রাক্ট রিয়েল নাম্বার মানে কি, আমি একটা রিয়েল নাম্বার বলছি যার ডেসিমাল এক্সপ্যানশনটা বলে দিচ্ছি। ডেসিমাল এক্সপ্যানশনটা বলে দেওয়া মানে ওই রিয়েল নাম্বারটা বলে দেওয়া অবশ্যই করে। তাহলে সেটা বলছি কিরকম পয়েন্ট, যেহেতু ওপেন ইন্টারভাল 0 1 এর মধ্যে বলতে চাইছি, এটা 0 পয়েন্ট সামথিং হবে। তাহলে 0.y1 y2 y3 ইত্যাদি, যেখানে y1 হচ্ছে ওটার ফার্স্ট ডেসিমাল প্লেস, y2 টা হচ্ছে সেকেন্ড ডেসিমাল প্লেস, y3 টা হচ্ছে থার্ড ডেসিমাল প্লেস এন্ড সো অন। তাহলে এই নাম্বারগুলো সবকটা কি হবে, 0 থেকে 9 এর মধ্যে যে কোনো নাম্বার হতে পারে। এবার আমি এটাকে অ্যাকচুয়ালি এদের দিকে তাকিয়ে এটাকে বানাচ্ছি। কিভাবে বানাচ্ছি, আমি প্রথমে y1 টা কি হবে ডিসাইড করব। তো আমি দেখবো যে g1 টা কি। g1 টা 0.x11 ইত্যাদি হয়েছে। তাহলে x11 যদি 1 হয় তাহলে আমি y1 সমান 2 বসিয়ে দেবো। আর x11 যদি 1 না হয় তাহলে আমি y1 সমান 1 বসিয়ে দেবো। তাহলে আর তারপরে যাই হোক না কেন, এটা অন্তত গ্যারান্টিড হয়ে গেল যে g1 সমান y কিছুতেই হবে না। কারণ g1 এর যে ফার্স্ট ডেসিমাল প্লেস আফটার দ্য ডেসিমাল পয়েন্ট, সেটার থেকে y1 টা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। x11 যদি 1 হয় তাহলে y1 টা কিন্তু 2, আর x11 যদি 1 না হয় তাহলে y1 সমান 1। তাহলে কোনো মতেই এটা g1 এর সাথে সমান হবে না। একইভাবে আমি y2 কি করব, আমি g2 টার দিকে তাকাবো। g2 তে x22 মানে সেকেন্ড ডেসিমাল প্লেসটা দেখবো আফটার দ্য ডেসিমাল পয়েন্ট। x22 যদি আমার 1 হয়ে যায় তাহলে আমি y2 টাকে 2 বসিয়ে দেব, আর x22 যদি 1 না হয় তাহলে y2 টাকে 1 বসিয়ে দেব। তাহলে x22 এর সাথে y2 আলাদা হয়ে গেল। তাহলে সেকেন্ড ডেসিমাল প্লেসে এই দুটো নাম্বার আলাদা হয়ে গেল, মানে y টা কখনোই g2 হবে না। একইভাবে আমি সবকটা করতে থাকবো। তার মানে কি, আমার yn টার ডেফিনিশনটাই হচ্ছে যে xnn যদি 1 হয় তাহলে yn টা 2 হবে, আর xnn যদি 1 না হয় তাহলে yn টা 1 হবে। তাহলে কখনোই yn যেটা মানে nth decimal place of y after the decimal point will not be equal to the nth decimal place of after the decimal point of gn. তাহলে y can never be equal to gn for any n। তার মানে ওপেন ইন্টারভাল 0 1 এর মধ্যে একটা রিয়েল নাম্বার অন্তত রয়েছে যেটাই জি ম্যাপিং দিয়ে কভার্ড হচ্ছে না, তার প্রি ইমেজটা এমটি হয়ে যাচ্ছে, কোনো জিএন এর সাথেই ওটা সমান হচ্ছে না। তাহলে আমি যাই ম্যাপিং নিই না কেন ওটা সাজেক্টিভ হচ্ছে না, সুতরাং ওপেন ইন্টারভাল 0 1 টা আনকাউন্টেবল হয়ে যাচ্ছে। এবার একটা যে রেজাল্টটাকে এখন অব্দি খুব পাত্তা দেওয়া হয়নি, সেটা আমরা ভীষণভাবে ব্যবহার করব, যে যদি একটা কাউন্টেবল সেট হয় তাহলে ওটার যে কোনো সাবসেটটা কাউন্টেবল হবে। কিভাবে ব্যবহার করব, যে যদি কোনো একটা সেটের সাবসেটটা আনকাউন্টেবল পেয়ে যায় তাহলে ওই অরিজিনাল সেটটা আনকাউন্টেবল হতে বাধ্য। ফর এক্সাম্পল, ধরো তুমি ক্লোজ ইন্টারভাল 0 1 নিচ্ছ অথবা সেমি ওপেন ইন্টারভাল 0 1, অথবা এর তার দুটো ফর্ম আছে, একটাতে 0 নিচ্ছ একটাতে 0 নিচ্ছ না। তাহলে এই তিনটে ইন্টারভালের মধ্যে যে কোনো একটা নাও। তাহলে ওপেন ইন্টারভাল 0 1 এই তিনটেরই সাবসেট, আর ওপেন ইন্টারভাল 0 1 এর সম্বন্ধে কি জানা গেছে যে সেটা আনকাউন্টেবল। তাহলে এরা কেউই কাউন্টেবল হবে না, কারণ এরা যদি কাউন্টেবল হয় তাহলে এদের প্রত্যেকটা সাবসেটই কাউন্টেবল হতে হয়। কিন্তু আমরা দেখে ফেলেছি যে এটার একটা সাবসেট অন্তত ওপেন ইন্টারভাল 0 1 সেটা আনকাউন্টেবল হয়ে গেছে, সুতরাং এরা তিনজনের মধ্যে কেউই কাউন্টেবল হবে না। সো অল the bounded open intervals which you are looking at right now, close interval 0 1 or the semi open intervals 0 1 of the two type are all uncountable sets। তাহলে সেখান থেকে তুমি ইমিডিয়েটলি কি বলে দিতে পারো যে R is an uncountable set। তো আরটা কেন আনকাউন্টেবল, একই যুক্তি, যে পুরো রিয়েল লাইনটা যদি তুমি ভাবো তাহলে ওপেন ইন্টারভাল 0 1 তো তার সাবসেট, তাহলে ওপেন ইন্টারভাল 0 1 টা আনকাউন্টেবল। তাহলে আরটা কোনো মতেই কাউন্টেবল হতে পারে না, কারণ আর যদি কাউন্টেবল হয় তাহলে তার যে কোনো সাবসেটকে কাউন্টেবল হতে হয়। কিন্তু আমরা জানি যে সাবসেট অফ আ কাউন্ট এক্স্যাক্টলি সেটাই বলছি, কিন্তু আমরা জানি যে ওপেন ইন্টারভাল 0 1 টা আনকাউন্টেবল, সুতরাং R cannot be countable, that is R is uncountable। এবার
এটার ডিটেলস আমি যাব না, আমি ক্লোজ ইন্টারভেল 0 1 বা ওপেন ইন্টারভেল 0 1 বা সেমি ওপেন ইন্টারভেল 0 1 এইগুলোকে দেখিয়ে দিয়েছি যে তারা আনকাউন্টেবল সেট। তাহলে সেখান থেকে অটোমেটিক্যালি ফলো করে যায় যে যে কোনো ইন্টারভেল তুমি যদি নাও বাউন্ডেড ইন্টারভেল, তাহলে তার চেহারা কি হবে, যে কোনো দুটো নাম্বার নাও, রিয়েল নাম্বার এ আর বি, এ লেস দেন বি, আর তারপরে এই ধরনের ইন্টারভেল গুলো নিয়ে ভাবো, ক্লোজ ইন্টারভেল এ বি অথবা ওপেন ইন্টারভেল এ বি অথবা সেমি ওপেন ইন্টারভেলস এ বি, তাহলে এরাও আনকাউন্টেবল হবে। সেটা দেখানোর উপায়টা কি, যে এরা আসলে ইন 1 1 করেসপন্ডেন্স উইথ 0 1 রয়েছে। ঠিক আছে, তুমি একটা ম্যাপিং ডিফাইন করে দিতে পারো ফ্রম 0 1 টু এ বি, যেটা 0 কে এ তে নিয়ে যাবে, 1 কে বি তে নিয়ে যাবে, আর এটা লিনিয়ার ম্যাপিং হবে। তাহলে দেখো কি করেছি, যে এফ টি টাকে জাস্ট বলছি এ প্লাস টি টাইমস বি মাইনাস এ। ঠিক আছে, তাহলে এখানে টি সমান 0 বসাও, তাহলে কি হচ্ছে, জাস্ট এ পাচ্ছ, মানে টি টাইমে তুমি টি টাইমস বি মাইনাস এ এতটা যোগ করছো, এরকম করে ভাবো জিনিসটা। তাহলে তোমার জিরো এর টি যখন 0 তখন এ তে আছে a point, suppose it is moving from A to B, and when t is equal to 1, then what happens that A cancels out, A minus A, and you are left out with B. So এই লিনিয়ার ম্যাপিংটা 0 1 থেকে 1 এ বি লিনিয়ার কেন বলছি, এই ম্যাপিং এর গ্রাফ যদি আঁকো তাহলে ওটা একটা স্ট্রেট লাইন হবে, তাহলে এইটা একটা 1 1 করেসপন্ডেন্স দেবে। তো সেটা দেখবার উপায় হচ্ছে যে ক্লোজ ইন্টারভেল এ বি থেকে 0 1 এ তুমি এটার ইনভার্সটা ডিফাইন করে দাও, জাস্ট জিটি ইজ ইকুয়াল টু টি মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ নাও, তাহলে দেখো কি হচ্ছে, এটা কোথায় যাবে, এ মাইনাস এ করলে এটা 0 তে চলে যাচ্ছে, আর বি যদি বসাও তাহলে বি মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ করলে এটা 1 এ যাচ্ছে। এটাও লিনিয়ার, তাই না? কারণ এটারও যদি তুমি ইকুয়েশনটা ভাবো, জিটিটাকে তুমি যদি ওয়াই ভাবো, তাহলে y ইজ ইকুয়াল টু এম টি প্লাস সি, এ টাইপের একটা চেহারা হচ্ছে, সুতরাং এটার গ্রাফও একটা স্ট্রেট লাইন হবে। এবার জাস্ট একটা ছোট্ট খাটনির ব্যাপার আছে, যে এই কম্পোজিশন করলে তুমি আইডেন্টিটি ম্যাপিং পাবে, তো সেটা আমি আর এখন বলতে চাইছি না, আমি এটা একটা এক্সারসাইজ হিসেবে রেখে দিই। আমি যে নোটস গুলো দেবো সেখানে বসে বসে করিস, এটা খুব একটা ডিফিকাল্ট লাগবে না। তো যে এফটা একটা বাইজেকশন হবে, এবার এফটা বাইজেকশন হবে, আর ওপেন ইন্টারভাল 0 1 টাই আনকাউন্টেবল, তাহলে ওপেন ইন্টারভাল এ বিটাও আনকাউন্টেবল হতে বাধ্য। কারণ এটা যদি আনকাউন্টেবল না হয়, তাহলে সেট অফ পজিটিভ ইন্টিজার্স থেকে এখানে একটা ম্যাপিং পেয়ে যাওয়া উচিত, বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে বা উল্টোটা ভাবো, বাইজেক্টিভ ম্যাপিং তো তার মানে তার ইনভার্সটাও বাইজেক্টিভ, তাহলে ওপেন ইন্টারভাল এ বি থেকে সেট অফ পজিটিভ ইন্টিজার্স মানে সেট অফ ন্যাচারাল নাম্বারস একটা বাইজেক্টিভ ম্যাপিং পাওয়া উচিত। তা যদি এটা কাউন্টেবল হতো, তাহলে কম্পোজিশন উইথ এফ করলে কি হয়, 0 1 থেকে সেট অফ ন্যাচারাল নাম্বারস একটা বাইজেক্টিভ ম্যাপিং পেয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা তো আমি পাবো না। আমি তো শিখে গেছি যে ওপেন ইন্টারভাল 0 1 টা আনকাউন্টেবল সেট, তাহলে অবভিয়াসলি সেখান থেকে দাঁড়িয়ে যায় যে ওপেন ইন্টারভাল এ বিটাও আনকাউন্টেবল হবে, একইভাবে এরা সবকটাই আনকাউন্টেবল হবে, তাই না? তাহলে যে কোনো তুমি বাউন্ডেড ইন্টারভাল যদি নাও, তাহলে সেটা আনকাউন্টেবল হবে। এবার সেখান থেকে তো ইমিডিয়েটলি এটাও ফলো করে যাচ্ছে যে যে কোনো আনবাউন্ডেড ইন্টারভাল যদি নাও, তাহলে সেটাও আনকাউন্টেবল হবে। কারণ আনবাউন্ডেড ইন্টারভাল নিলে তার মধ্যে তো তুমি একটা বাউন্ডেড ইন্টারভাল অ্যাজ এ সাবসেট সবসময় ভাবতেই পারো, সুতরাং বাউন্ডেড ইন্টারভালরাই যদি আনকাউন্টেবল সেট হয়, তাহলে আনবাউন্ডেড ইন্টারভালসটাও আনকাউন্টেবল সেট হবে। ঠিক আছে, তাহলে আমি আশা করি এটা বোঝা গেছে। আর আমি অ্যাডভাইস দেব যে যখন নোটসটা পাবে তখন বসে বসে পুরোটা নিজেরা লিখে করো, তাহলে ভালো লাগবে আর বুঝতেও বেশি সুবিধা হবে। তো আমরা এখানে থেমে যাই, আর নেক্সট লেকচারটা সিকোয়েন্সে শুরু করব।